আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন সকলকে ভালো রেখেছে। সকলের জন্য সব সময় শুভকামনা করি। আজকে একটি বিষয় নিয়ে আসলাম, পারিবারিক এবং সামাজিক বন্ধন। আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা হঠাৎ করে অস্থিতিশীল হয়ে গেছে। এর জন্য আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি কথা বলছি। বর্তমানে বৈজ্ঞানিক যুগে বিশেষ করে মোবাইল ব্যবহারের ফলে আমাদের পরিবারে যারা আছে, আমাদের যেটা পারস্পরিক বন্ধন, অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আমরা সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। বাবা মা একটুও লক্ষ্য করে না যে তার সন্তানের বয়স কত, এই বয়সে সে মোবাইল ব্যবহার করা উচিত কিনা সেটা চিন্তা না করে আমরা দৈনন্দিন খাওয়া থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সন্তানের হাতে মোবাইল দিয়ে রাখি। এজ এ রেজাল্টটা কি হচ্ছে? আন্ডার 18 যারা আছেন তারা যে পারিবারিক একটা শিক্ষা, পারিবারিক একটা বন্ধন, সেটা থেকে সে বঞ্চিত হচ্ছে। হয় গেমস, নয় পাশ্চাত্যের কোনো ছবি, কিংবা নিজের ইচ্ছে মতো ফেসবুক কিংবা অন্য কোনো কিছু ব্যবহার, এটা নিয়ে সন্তানরা এখন বেশি ব্যস্ত থাকে। আমরা পারিবারিকভাবে সন্তানকে শেখানোর চেষ্টা করি না যে ভালো ভালো গল্প বই কিনে পড়ার জন্য। তাহলে আমরা ছোটবেলায় যেভাবে বড় হয়েছি, এমনও সময় গেছে যে আমরা গল্প বই ভাড়া নিয়ে আসছি, আশেপাশে লাইব্রেরি থেকে গল্প বই ভাড়া নিয়ে এসে আমরা পড়তাম। এখন তো সেটা নেই। এখন গল্প বই পড়া মানে হলো আধুনিকতা থেকে সে দূরে চলে যাওয়া। এমনও পরিবারে আমি শুনেছি এবং দেখেছি। একইভাবে আমরা সামাজিকভাবে এত ব্যস্ত সকলে, এ সমাজে কি হচ্ছে, কেন এত অস্থিতিশীল হয়ে যাচ্ছে, কেন সন্ত্রাস, মাদক, কিংবা আমরা সমাজে যারা বসবাস করি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এ বিষয়ে আমরা কোনো চিন্তা করি না। আমরা যে যার মতো চলাফেরা করছি। কেউ একটা সমস্যাগ্রস্ত হলে আমরা তাকে এড়িয়ে চলি। আমরা লক্ষ্য করে দেখি কারো রাজনৈতিক প্রভাব আছে কিনা, কিংবা কারো টাকা আছে কিনা, তার ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা সেই মানুষটাকে নিয়ে বেশি ভাবি। অথচ সমাজে আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। এই দায়িত্ব এবং কর্তব্য আমরা কতটুকু পালন করছি? আগে নিজেদেরকে প্রশ্ন করি, উত্তরটা অত্যন্ত সহজেই পেয়ে যাবেন। কিছু হলেই আমরা রাষ্ট্রকে দায়ী করি। আমরা রাষ্ট্রকে দায়ী করার আগে আমাদের কি দায়িত্ব সেটা কি একবার ভেবেছি? ভাবার চিন্তা করি? আমরা করি না, কারণ আমরা খুবই ব্যস্ত। তারপর আছেন শিক্ষা প্রতিষ্ঠান। আমি ঢাকার নয়াসনে বসবাস করি। এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে যোগাযোগ করেছি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। শিক্ষা প্রতিষ্ঠানে আমি এমন কোন উদ্যোক্তা দেখিনি কিংবা ম্যানেজিং কমিটি যে উদ্যোগ নিয়েছে, আমার চোখে এখনো পড়েনি যে বাচ্চাদের কিংবা 1 to 10 যারা আছে তাদের গল্প বই পড়াটা বাধ্যতামূলক করতে হবে।
যার যে গল্প পছন্দ সে গল্প বইগুলো নিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে এতটুকু স্যাক্রিফাইস করতে হবে। ছেলে মেয়েদেরকে বই পড়াতে উদ্বুদ্ধ করতে হবে, আমাদের দেশ সম্পর্কে জানাতে হবে। আমরা সেটা করার সময় পাই না। তাহলে আমরা আমাদের মূল কাজটা কি? আমরা প্রতি বছর বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, তারপর পরিবেশ দিবস, নদী দিবস, প্রতিটা দিবস আমরা পালন করি। এটা আবার জাঁকজমকভাবে পালন করি। যুব দিবস, এটা পালন করার মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে উই আর ইন টাচ অফ দ্য সোসাইটি। না, আমরা সোসাইটি টাচে তো নাই। আমরা সমাজকে তো একত্রবদ্ধ করতে পারিনি। সামাজিক যে বন্ধন 90-র দশকে দেখেছি, আমাদের মুরব্বীরা যারা ছিলেন একে অপরকে চিনতো, জানতো, একে অপরের সন্তানকে চিনতো, জানতো, এবং সকলের সাথে সকলের একটা আলাদা ইন্টিমেসি ছিল। এখন সেটা থেকে আমরা দূরে চলে গেছি। তাহলে পরিবার এবং সমাজ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত আমরা কেন জানি আমরা একটা বন্ধনে আবদ্ধ হতে পারিনি। ওটার জন্য কে দায়ী? সেটার জন্য আপনি কাকে দায়ী করবেন? আপনার পরিবারের সাথে আপনি একটা বন্ধন করতে পারেন নাই। আপনার পরিবারে আপনার সন্তানকে আপনি ভালো শিক্ষা দিতে পারেন নাই। আপনার পরিবারে আপনি আপনার সন্তানকে একটা গল্প পড়াতে উদ্বুদ্ধ করতে পারেন নাই। তারপরে আপনার দায়ী করবেন রাষ্ট্রকে। যখন যে সরকার হবে সরকার দায়ী কেন? আমাদের সকলের দায়িত্ব আছে। আমরা যদি সকলে একটু সোচ্চার থাকি, সচেতন থাকি, তাহলে আমাদের পক্ষে সম্ভব যে সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা, সুন্দর একটা পারিবারিক বন্ধন গড়ে তোলা, সামাজিক বন্ধন গড়ে তোলা। এগুলো গড়ে তুললে আমাদের দেশ অনেক সুন্দর হবে, ভালো হবে। আদারওয়াইজ এখন আপনি বলতে পারেন যে আসলে আমরা সামাজিক বন্ধন যে করবো, সমাজে তো আমি বড়, ও ছোট। আচ্ছা, আপনি বড় থাকেন। আজকে আমাদের এই সুযোগটা নিয়েছে কারা? চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, গ্রিল কেটে চুরি করছে। এমন কোনো দিন নেই যে কোনো না কোনো এলাকায় এই নিউজগুলো আমরা গণমাধ্যম ফেসবুকে পাই না। এটার জন্য দায়ী কে? বলবেন যে প্রশাসনিক ব্যবস্থা দায়ী, পুলিশ দায়ী। তাদেরকে কি আপনি আর আমি কখনো সহযোগিতা করেছি? কতজন করেছি? আমরা করি নেই। আজকে আমি যে কথাগুলো বললাম এটা বাস্তব অবস্থা নিরিখে বলছি। হয়তো অনেকে ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। আমি যেহেতু রাজনীতি করি না, রাজনীতির বক্তব্য আমি জানি না, তবে চেষ্টা করি আমাদের এই রাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস পড়ার জন্য, কিভাবে আমাদের দেশটা হলো, আমরা কারা, চেষ্টা করি। আপনি দেখেন আমাদের দেশে কিন্তু অন্যান্য রাষ্ট্রের মতো একটা মানুষের সাথে একটা মানুষের চেহারা মিল নেই, ঘটনার মিল নেই। কারণটা কি জানেন? আমাদের রাষ্ট্র এমন একটা সুখী রাষ্ট্র, এত সুন্দর একটা দেশ, এখানে কেউ আসলে আর যেতে চায় না, থাকতে চায়। হয় বিয়ে করে রইল, কিংবা পরিবার নিয়ে রইল। ফলে এই ভালোবাসার টানে এই বাংলাদেশ থেকে কিংবা এই অঞ্চল থেকে কেউ আর যেতে চায় না। সেই ভালোবাসার যে বন্ধন, যে মায়া, আমরা কিন্তু ধরে রাখতে পারছি না। তাই আজকের এই সুন্দর দিনে আমি সকলকে অনুরোধ করব যে আগে আপনি পারিবারিক শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা। নিঃসন্তানকে পারিবারিক শিক্ষা দিন। আর সামাজিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, সামাজিকভাবে আমি একত্রিত হওয়ার চেষ্টা করি। এবং স্কুল কলেজ যে সকল বিশেষ করে
দায়িত্বপ্রাপ্ত অভিভাবকরা আছেন, আমি তাদের নিকট অনুরোধ করব, আপনারা একটা সুন্দর ব্রিজ তৈরি করেন শিক্ষকদের সাথে। তাহলে সম্ভব শিক্ষা এবং আমাদের সমাজ ব্যবস্থা সুন্দরভাবে গড়ে ওঠা বা গড়ে তোলা। আর সেটা যদি আমরা করতে না পারি, তার কনসিকুয়েন্স কিংবা ফলাফল বা রেজাল্ট আমাদের ভোগ করতে হবে। এই জন্য আমরা রাষ্ট্রকে দায়ী করতে পারবো না। আমি মনে করি যে একজন একজন করে যদি আমরা সঠিক হয়ে যাই, ঠিক হয়ে যাই, তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আগে আমাদের ঠিক হতে হবে। কিছুদিন আগে দেখলাম যে দারুণ একটা প্রকল্প সরকার চালু করলো, গ্রিন সিটি এবং ক্লিন সিটি। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে এটা প্রচারণা ব্যাপক হয়েছে। সবুজ শহর এবং পরিষ্কার শহর। আসলে আমরা কোন অবস্থায় পৌঁছে গেছি যে রাষ্ট্র বাধ্য হয়ে আমাদেরকে মেসেজটা দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যথাযথ ময়লা ফেলবো না, আমরা সিটি কর্পোরেশনকে বা রাষ্ট্রকে সহযোগিতা করব, আমরা প্লাস্টিক জাতীয় দ্রব্য বিভিন্ন জায়গায় ফেলবো না, সেখান থেকে আমাদের রাষ্ট্রকে আমরা সহযোগিতা করব, এবং আমরা ছাদ বাগান কিংবা বাসার আঙ্গিনা কিংবা পাশের বাসায় যদি স্পেস থাকে, আমরা একটা গাছ কিনে সেখানে তাদেরকে আমরা উপহার দিব। আর পাশাপাশি সে গাছ যাতে বাঁচায় সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে যে গাছটা যাতে বাঁচে। তারপর আসলো সন্ত্রাস এবং মাদক সম্পর্কে। এই সমাজ ব্যবস্থা যদি আমরা সঠিক না থাকি, এগুলা কিভাবে নির্মূল করবে আমার জানা নেই। আমি এতটুকু বুঝি, পরিবার এবং সামাজিক বন্ধন যদি আমাদের থাকে, আমরা সকলে যদি সচেতন থাকি, আমরা যদি রাষ্ট্রকে সহযোগিতা করি, তাহলে সম্ভব সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখা। আমাদের সন্তানদেরকে আমরা কি উপহার দিতে পারলাম? অনেকে পারছেন, হয়তো 4 লাখ 5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিচ্ছেন, উপহার দিতে পারছেন, কিন্তু আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত, আমরা তো সবসময় চিন্তায় থাকি যে তাদেরকে আমরা সঠিক শিক্ষা দিতে পারলাম কিনা। পারিবারিক শিক্ষা এবং সামাজিকভাবে সমাজ ব্যবস্থাকে সুন্দরতা বন্ধনের মধ্যে তাদেরকে আবদ্ধ রাখা, সেটা পারলাম কিনা, সেটা আমরা যারা আছি আমরা আসলে খুব টেনশনে থাকি। তো যাই হোক, আজকের এই সুন্দর দিন আমি সকলকে অনুরোধ করব যে আগে পারিবারিক শিক্ষা সন্তানকে দান করবেন, আর আমরা যে সমাজে বসবাস করি সে সামাজিক বন্ধনে আমরা সকলে যাতে আবদ্ধ থাকতে পারি এবং সচেতন থাকতে পারি। আর পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আমি অনুরোধ করব, যদি কেউ মনের অজান্তে আমার এই লাইভটি দেখে থাকেন, আমি অনুরোধ করব যে বাচ্চাদের জন্য গল্প বই পড়ার একটা ব্যবস্থা করেন, একটা সুন্দর একটা লাইব্রেরি তৈরি করেন শিক্ষা প্রতিষ্ঠানে। যার যেটা পছন্দ, যে ক্যাটাগরির পছন্দ, একটু কষ্ট করে নিয়ে আসতে হবে। বই পড়াতে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই সম্ভব আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখা। যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, আমরা দেখার চেষ্টা করছি, সম্ভব। আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে কথাগুলো বললাম, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, সকলের সুস্থতা কামনা করি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।